আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিও প্রেজেন্টেশনের বিষয়বস্তু হলো একটি কবিতা। কবিতাটির নাম হলো ফেবেল। কবির নাম হলো র্যালফ ওয়াল্ডো ইমারসন। এই কবিতাটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 10ম শ্রেণীর ইংরাজি সিলেবাসের অন্তর্গত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার সম্পর্কিত বিভিন্ন ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। আমরা এবার চলে যাব এই ভিডিও প্রেজেন্টেশনের মূল অংশে, অর্থাৎ আমরা আজকের আলোচ্য কবিতাটি পড়ব এবং তার গভীর অর্থ সম্পূর্ণভাবে জানবার চেষ্টা করব। আমি এই পাতাটিকে স্ক্রল করে চলে এসেছি কবিতাটির যেখানে টেক্সট দেওয়া আছে সেই পাতায়। দেখো, কবিতাটির নাম হচ্ছে ফেবেল। ফেবেল শব্দটির সঙ্গে প্রথমে আমাদের গভীরভাবে পরিচয় হওয়ার দরকার। ফেবেল শব্দটি একটি লিটারারি টার্ম। ফেবেল আসলে একটি কবিতা বা গদ্যকে বোঝায় এবং এটি কিন্তু সাধারণ কোনো কবিতা বা গদ্য নয়। এটি একটি কাল্পনিক গল্প প্রকাশকারী কবিতা বা গদ্য। এখানেই কিন্তু ফেবেলের ক্রাইটেরিয়া শেষ হয়ে যাচ্ছে না। একটা ফেবেলের মধ্যে আমরা জীবজন্তুকে চরিত্র হিসাবে দেখতে পাবো। জীবজন্তু ছাড়াও আমরা কোনো কোনো ফেবেলে কোনো জড় বস্তু, নির্জীব বস্তু বা প্রাকৃতিক কোনো উপাদানকে দেখতে পেলেও পেতে পারি। অবশ্যই যে কোনো ফেবেলের মধ্যে জীবজন্তু মূল চরিত্র হিসাবে উপস্থাপিত হয়। একথা মনে রাখতে হবে যে জীবজন্তু এবং যে নির্জীব বস্তু কোনো ফেবেলের মধ্যে থাকে সেগুলিকে কিন্তু উক্ত ফেবেলের মধ্যে এমনভাবে উপস্থাপিত করা হয় যেভাবে একজন মনুষ্য চরিত্রকে কোনো সাহিত্যকর্মের মধ্যে উপস্থাপিত করা হয়। অর্থাৎ একটি ফেবেলে থাকা জীবজন্তু এবং প্রাকৃতিক উপাদান বা জড়বস্তু এমন আচরণ করবে যেভাবে মানুষ আচরণ করে থাকে। একটি ফেবেলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে এটি একটি নীতিশিক্ষা দেবে। কোনো কোনো ফেবেলে এই নীতিশিক্ষাটি একেবারে গল্পের বা কাহিনীর শেষ অংশে সরাসরি উল্লেখ করা থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে এই গল্পের মধ্যেই নীতিশিক্ষাটি প্রকাশ করা থাকে পরোক্ষভাবে পাঠকের উপলব্ধির উপরে। লেখক বা কবি এই নীতিশিক্ষার উপলব্ধিকে রেখে দেন। এই গেল কবিতাটির নাম ফেবেল। সেই ফেবেল শব্দটির সম্বন্ধে সম্যক ধারণা লাভ। এরপরে আমরা আবার চলে যাচ্ছি এই টেক্সটের পৃষ্ঠাটিতে। দেখো, কবিতাটির নাম ফেবেল এবং কবির নাম র্যালফ ওয়াল্ডো ইমারসন। তোমাদের 10ম শ্রেণীতে সেভাবে কিন্তু কবির নামের সঙ্গে পরিচিতি দরকার হয় না। আমি পরীক্ষার পারপাসের কথা বলছি, কিন্তু এক্ষেত্রে র্যালফ ওয়াল্ডো ইমারসন সম্বন্ধে সামান্য কিছু ধারণা তোমাদের রাখতেই হবে, কারণ এখানে কবির নাম, এর সঙ্গে কবির একটি বিশেষ থিওরি বা তত্ত্ব জড়িয়ে আছে, যে তত্ত্বের সঙ্গে এই কবিতাটি ওতপ্রোতভাবে জড়িত।
কি নাম? কবির নাম হলো র্যালফ ওয়াল্ডো ইমারসন। ইমারসন হলেন একজন আমেরিকার কবি। র্যালফ ওয়াল্ডো ইমারসন আমেরিকান ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্টের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন। এই ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্টের যে মূল বিষয়, সেই বিষয়টিকে ভালো করে না জানা গেলে আমরা এই কবিতাটি সম্বন্ধে সম্পূর্ণ ধারণা লাভ করতে পারবো না। তাই আমরা আবার চলে যাচ্ছি আগের পাতায়, যেখান থেকে আমরা ট্রান্সেন্ডেন্টালিজম বা ট্রান্সেন্ডেন্টাল মুভমেন্ট এর সম্বন্ধে সামান্য কিছু ধারণা অর্জন করব। দেখো, আমি এখানে হেডিংয়ে লিখেছি হোয়াট ইজ ট্রান্সেন্ডেন্টালিজম। ট্রান্সেন্ডেন্টালিজম হচ্ছে এক ধরনের রিয়েলাইজেশন অ্যান্ড ফিলিং, অনুভূতি এবং উপলব্ধি। আমরা চোখ, কান, নাক, জিভ, ত্বক এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমাদের চারিপাশের পরিবেশ সম্বন্ধে যা লাভ করি সেটা আসলে নলেজ বা জ্ঞান। আর এই পঞ্চ ইন্দ্রিয়র বাইরে আমরা যে জ্ঞান লাভ করি এই পৃথিবী সম্বন্ধে, আমাদের চারিপাশের বস্তু সকল সম্বন্ধে, সেটা কিন্তু আমাদের সম্পূর্ণভাবে অনুভূতির জায়গা, যেটা আমরা হৃদয় দিয়ে অনুভব করি। ট্রান্সেন্ডেন্টালিজম কিন্তু সেই অনুভূতি এবং উপলব্ধির কথাই বলে। এইবার আমরা যদি ফেবেল কবিতার কবি র্যালফ ওয়াল্ডো ইমারসনের ট্রান্সেন্ডেন্টাল রিয়েলাইজেশন সম্বন্ধে পড়াশোনা করি, তাহলে আমরা জানতে পারব যে ইমারসন মনে করতেন ওভার সোল, দেখো আমি লিখেছি ওভার সোল, ওভার হাইফেন সোল, ওভার সোল নামক একটি স্পিরিট বা সত্তা সমগ্র পৃথিবীকে ঘিরে আছে। তাহলে ওভার সোল ইজ অ্যান অল পারভেডিং স্পিরিট। ওভার সোল সারা পৃথিবীতে ব্যাপ্ত হয়ে আছে এবং পৃথিবীর প্রত্যেকটি বস্তু, সে সজীব বস্তু হোক এবং জড় বস্তুই হোক, সব কিছুই এই ওভার সোলের মধ্যে অন্তর্গত। এবং যেহেতু পৃথিবীর প্রত্যেকটি বস্তু এই ওভার সোল এর মধ্যে অন্তর্গত, তাই পৃথিবীর প্রত্যেকটি বস্তু একে অন্যের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত। ট্রান্সেন্ডেন্টালিজম সম্বন্ধে এইটুকুই ধারণা তোমাদেরকে আপাতত আমি দিলাম। কবিতাটির পড়া শেষ হয়ে গেলে তোমাদের কাছে আমি দুটি জিনিস ব্যাখ্যা করব। প্রথম জিনিস হলো কবিতাটির নামকরণ কতখানি সার্থক বা তাৎপর্যপূর্ণ। দ্বিতীয়, এই কবিতাটির মধ্যে ওভার সোল এর উপস্থাপনা কবি কিভাবে করেছেন। চলো চলে যাই আমরা কবিতাটির টেক্সট অংশে। কবিতাটি শুরু হচ্ছে এইভাবে, দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল। পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে একটা ঝগড়া হয়েছিল। পর্বত আমরা জানি প্রকৃতির উপাদান এবং স্কুইরেল বা কাঠবিড়ালি একটি জন্তু। তাহলে পর্বত এবং কাঠবিড়ালির মধ্যে ঝগড়ার উল্লেখ দিয়ে কবিতাটির সূত্রপাত। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল পিগ, এবং প্রথম জন অর্থাৎ পর্বত কল্ড দ্য ল্যাটার পরের জন অর্থাৎ কাঠবিড়ালিকে বলেছিল লিটল পিগ। তাহলে পর্বত কাঠবিড়ালিকে তার ছোট আকারের জন্য ভৎসনা করছে, বিদ্রূপ করছে। আর কি বলছে?
প্রিগ বলছে। প্রিগ কথার অর্থ হলো যিনি নিজেকে সব সময় নৈতিকভাবে সঠিক মনে করেন। তাহলে এখানে পর্বত কাঠবিড়ালিকে বলছে তুমি যে সব সময়, অর্থাৎ কাঠবিড়ালি যে সব সময় নিজেকে সঠিক মনে করে, সেই মনে করার মধ্যে ত্রুটি আছে। এবং পর্বত বলতে চাইছে তোমার এত অহংকার মানায় না, তোমার তো ক্ষুদ্র একটা আকার রয়েছে। ফোর্থ লাইনে কি রয়েছে? বান রিপ্লাইড। আমরা যদি ডিকশনারি মিনিং দেখি তাহলে দেখব ডিকশনারি মিনিং অনুযায়ী বান শব্দের দুটি অর্থ আছে। বান হচ্ছে এক ধরনের হেয়ার স্টাইল, চুল আঁচড়াবার স্টাইল বা কৌশল। আর দ্বিতীয় অর্থ হচ্ছে এক ধরনের মিষ্টি পাউরুটি। কিন্তু এখানে বান শব্দটি স্কুইরেল বা কাঠবিড়ালিকে বোঝাচ্ছে। তাহলে কাঠবিড়ালি রিপ্লাইড, কাঠবিড়ালি উত্তর দিয়েছিল। কি উত্তর দিয়েছিল? ইউ আর ডাউটলেস ভেরি বিগ। কাঠবিড়ালি বলছে পর্বতকে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে তুমি অনেক বড়, তোমার চেহারা অনেক বড়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। অর্থাৎ কাঠবিড়ালি পরোক্ষে স্বীকার করে নিচ্ছে সে আকারে খুব ছোট। কিন্তু তার আরো কিছু বলার আছে। কি বলছে? বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফিয়ার। আমি বাট শব্দটি বাদ দিয়ে বাকিটুকুর অর্থ বোঝাবার চেষ্টা করছি। অল সর্টস অফ থিংস, সমস্ত রকমের বস্তুকে, মাস্ট বি টেকেন ইন টুগেদার, একসঙ্গে নিতে হবে, টু মেক আপ এ স্ফিয়ার। স্ফিয়ার মানে হচ্ছে গোলক। এখানে স্ফিয়ার মানে কি বলতে কিন্তু পৃথিবীকে বুঝিয়েছে। তাহলে সব রকমের বস্তু, ছোট বড় সব রকমের বস্তুকে একসঙ্গে নিতে হবে পৃথিবীকে তৈরি করবার জন্য। অর্থাৎ পৃথিবীতে ছোট বড় সব রকমের বস্তু আছে। দেখো এই 4 লাইনে ব্যাখ্যা করবার সময় আমি কিন্তু ইচ্ছা করে বাট অল সর্টস অফ থিংস এই লাইন থেকে অ্যান্ড ওয়েদার এই অংশটিকে বাদ দিয়ে পড়লাম। তৃতীয় লাইনটি থেকে টু মেক আপ এইটুকু আমি বলেছি, এ ইয়ার এইটুকু আমি উচ্চারণ করিনি। কেন উচ্চারণ করিনি? এই 4 লাইনের মধ্যে দুটি ডিফারেন্ট আইডিয়া আছে। প্রথম আইডিয়া, অল সর্টস অফ থিংস মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ স্ফিয়ার। সকল রকম বস্তুকে নিয়ে একসঙ্গে একটা পৃথিবী তৈরি হয়। ছোট বড় সব রকম বস্তু নিয়ে পৃথিবী তৈরি। দ্বিতীয় আইডিয়া কি? অল সর্টস অফ ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ এ ইয়ার। সব রকমের আবহাওয়াকে একসঙ্গে নিয়ে একটা বছর তৈরি হয়। অর্থাৎ সব রকম ঋতু একসঙ্গে মিলে মিশে 12টা মাস অর্থাৎ এক বছরের একটা স্প্যান বা বিস্তৃতি কভার করে। অর্থাৎ সমস্ত রকম বস্তুরই গুরুত্ব আছে, সেটা একটা বছর তৈরিতে হোক কি পৃথিবী তৈরিতে হোক। এই 4টে লাইনের দ্বারা বান অর্থাৎ এখানে স্কুইরেল বা কাঠবিড়ালি বলতে চাইছে কোনো বস্তু ছোট হোক বা বড় হোক সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। কারণ প্রত্যেকটি বস্তুরই এই পৃথিবীর গঠনে নির্দিষ্ট গুরুত্ব আছে। তাই কাঠবিড়ালি কি বলছে? অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। তাই কাঠবিড়ালি বলছে, তাই তার মনে হয় এটা অপমানজনক নয়
যে সে নিজে একটি জায়গা দখল করে আছে। পৃথিবীতে সে যে একটি জায়গা দখল করে আছে, এটা তার মনে হয় তার কাছে অপমানজনক নয়। শুধুমাত্র স্থান দখল গুরুত্বপূর্ণ নয়, পৃথিবীতে প্রত্যেকটা বস্তুর নিজস্ব একটি কাজ বা ভূমিকা আছে। সেই ভূমিকার কথাও কাঠবিড়ালি পর্বতকে স্মরণ করিয়ে দেবে। তাই কাঠবিড়ালি কি বলছে? ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। কাঠবিড়ালি বলছে, আমি তোমার মতো আকারে অত বড় নই, কিন্তু তুমিও কিন্তু আমার মতো আকারে এত ছোট নও। তাহলে তুমি মনে করতে পারো আকারে বড় হওয়াটা কোনো পজিটিভ বৈশিষ্ট্য। আমি কিন্তু মনে করি আকারে ছোট হওয়াটা একটা পজিটিভ বৈশিষ্ট্য। অর্থাৎ তুমি তোমার ধ্যান ধারণা নিয়ে থাকো, আমি থাকি আমার ধ্যান ধারণা নিয়ে। আসলে সকল আকারের বস্তুরই পৃথিবীর গঠনে নিজস্ব নির্দিষ্ট একটি ভূমিকা আছে। এবং কি বলছে? অ্যান্ড নট হাফ সো স্প্রাই। স্প্রাই কথার অর্থ হলো ফুল অফ এনার্জি, প্রাণবন্ত। কাঠবিড়ালি বলছে, পর্বত, আমি যেরকম প্রাণবন্ত, তুমি তো আমার অর্ধেকও প্রাণবন্ত নও। কাঠবিড়ালি এবার কিন্তু প্রতিষ্ঠা করতে চাইবে তারও পৃথিবীতে একটি নির্দিষ্ট অবদান আছে। তাই কাঠবিড়ালি কি বলছে? I shall not deny you make a very pretty squirrel track. বলছে আমি এটা অস্বীকার করব না, কাঠবিড়ালি এটা অস্বীকার করছে না, যে পর্বতের উপর খুব সুন্দর একটা ট্র্যাক বা রাস্তা তৈরি হয়, যে রাস্তা দিয়ে কাঠবিড়ালি পর্বতের উপরে ওঠে। তাহলে পর্বতের অবদান কাঠবিড়ালি অস্বীকার করছে না। আমরা এবার চলে আসছি কবিতাটির সব থেকে গুরুত্বপূর্ণ লাইনগুলোতে। কি বলছে কাঠবিড়ালি বা স্কুইরেল? ট্যালেন্টস ডিফার। ট্যালেন্ট মানে আমরা জানি প্রতিভা, এখানে হচ্ছে স্কিল, দক্ষতা। তাহলে তোমার দক্ষতা একরকম, আমার দক্ষতা একরকম। তাহলে দক্ষতার নিরিখে আমি তোমার থেকে আলাদা, তুমি আমার থেকে আলাদা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। পৃথিবীর সব বস্তুকে সুন্দরভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে রাখা হয়েছে, সে বস্তুটি আকারে ছোট হোক বা আকারে বড় হোক, সেই বস্তুটি স্কুইরেল বা কাঠবিড়ালি হোক, বা সেই বস্তুটি মাউন্টেন বা পর্বত হোক। এই ট্যালেন্টস ডিফার, প্রতিভা বা দক্ষতা অনুযায়ী আলাদা, তার ব্যাখ্যা কাঠবিড়ালি কি করে করছে? কাঠবিড়ালি বলছে, ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে করে জঙ্গল বইতে না পারি, নাইদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তুমিও একটা বাদাম ভাঙতে পারো না। অর্থাৎ কাঠবিড়ালি বলছে, পর্বত, তুমি তো বলবে তুমি পিঠে করে জঙ্গল বয়ে নিয়ে যাও, এই কাজটা আমি করতে পারি না। অপরদিকে আমিও তো বলতে পারি আমি একটা বাদাম ভাঙতে পারি, তুমি তো বাদাম ভাঙতে পারো না। তাহলে শক্তি দিয়ে যে কাজটা করা যায় সেই কাজটা তুমি করতে পারছো, আর খুব সূক্ষ্ম দক্ষতা নিয়ে যে কাজটা করা যায় সেটা আমি করতে পারছি। তাহলে পৃথিবীতে তোমার একটা নির্দিষ্ট কাজ আছে, আমার একটা নির্দিষ্ট কাজ আছে। তাই তুমি যে আমাকে ঠাট্টা করে বললে, লিটল প্রিগ, তোমার এই ঠাট্টা করাটা শোভা পায় না। আমি কিন্তু তোমাকে কখনো ছোট করিনি, তুমি আমাকে ছোট করলে। অর্থাৎ কাঠবিড়ালি
পর্বতকে মনে করিয়ে দিচ্ছে যে পর্বত যেমন এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ, কাঠবিড়ালিও এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ। তাই এইরকম একটি গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে কবিতাটি শেষ হচ্ছে। যাই হোক, কবিতার আলোচনা শেষ। আমি এবার চলে যাব এই কবিতা সম্পর্কিত দুটি মূল আলোচনায়, যে আলোচনাগুলো সূত্রপাত আমি কবিতাটি বিশ্লেষণ করার আগে শুরু করেছিলাম। তাই আমি সেই পাতায় আবার চলে যাচ্ছি। প্রথম অংশ হচ্ছে হোয়াট ইজ এ ফেবল। কবিতাটির নামকরণ যদি আমরা বিশ্লেষণ করতে যাই এই প্রশ্নটিকে, তাহলে দেখব যে এই যে গল্পটি আমরা পেলাম কবিতার মধ্যে, এটি একটি অবশ্যই কাল্পনিক গল্প। কেন কাল্পনিক গল্প? কাঠবিড়ালি কথা বলবে এটা কিন্তু আমরা এক্সপেক্ট করি না। আমরা বলি কি, কাঠবিড়ালি মুখ দিয়ে কোনো শব্দ করছে। অবশ্যই জীবজন্তুর নিজস্ব ভাষা আছে, কাঠবিড়ালি তাদের হয়তো কথা বলছে। কিন্তু পর্বত তো নির্জীব বা জড়বস্তু, পর্বত তো কথা বলতে পারে না। এখানে দেখতে পাচ্ছি পর্বতও কিন্তু কথা বলছে। পর্বত কি কথা বলছে? পর্বত কাঠবিড়ালিকে লিটল প্রিগ বলে বিদ্রূপ করছে। তাই যেহেতু এখানে একটি জড় বস্তু কথা বলছে এই রকম দেখানো হয়েছে, তাই আমরা বলতে পারি এই কবিতার মধ্যে একটি গল্প রয়েছে এবং গল্পটি কাল্পনিক। চলে আসছি দ্বিতীয় বৈশিষ্ট্যে। এই গল্পটিতে কিন্তু এখানে কবিতার মাধ্যমে উপস্থাপিত করা হয়েছে। তৃতীয় বৈশিষ্ট্য, বলেছিলাম ফেবেলের মধ্যে অ্যানিম্যাল থাকবেই। আমরা এখানে কিন্তু স্কুইরালকে দেখতে পাচ্ছি বা কাঠবিড়ালিকে দেখতে পাচ্ছি। তার সঙ্গে আমরা এখানে বলেছিলাম ইনঅ্যানিমেট অবজেক্ট, নির্জীব বা জড়বস্তু থাকবে। আমরা এখানে কিন্তু মাউন্টেন বা পর্বতকে পেয়েছি। সব থেকে গুরুত্বপূর্ণ অংশ কি বলেছিলাম, একটি ফেবেলের মধ্যে অবশ্যই একটি মোরাল লেসন বা নীতিশিক্ষা থাকবে। এটি এটি হয় কবিতার শেষে বা গল্পের শেষে বা গদ্যের শেষে সরাসরি বলা থাকবে বা আকার ইঙ্গিতে বোঝানো থাকবে। আমরা যদি কবিতাটিকে আর একবার চোখ বোলাই, আমরা দেখতে পাবো এই কবিতাটি একেবারে শেষে, ঠিক শেষে নয়, শেষ থেকে 3 নাম্বার লাইনে কিন্তু কবিতাটির মূল মেসেজ অর্থাৎ মোরাল লেসন দেওয়া আছে। এই লেসনটি কোন লাইনে দেওয়া আছে? ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এই লাইনটি বাংলা করলে এরকম দাঁড়ায়, প্রত্যেকটি জীবের দক্ষতা একে অন্যের থেকে আলাদা। পৃথিবীর সকল বস্তু, জীব জড়, সকল প্রকার বস্তুকে সুন্দরভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে রাখা হয়েছে। তাই আমরা এখানে ফেবেল এর সমস্ত বৈশিষ্ট্যগুলো পাচ্ছি। তাই আমরা বলতে পারি কবিতাটির নামকরণ যথার্থ হয়েছে। আমরা এবার চলে যাব এই কবিতার মধ্যে ট্রান্সেন্ডেন্টাল এলিমেন্ট কোথায় রয়েছে। যখন আমি কবিতাটির ব্যাখ্যা শুরু করার আগে ট্রান্সেন্ডেন্টালিজম আলোচনা করছিলাম, তখন আমি বলেছিলাম ওভারসোল এর কথা। ওভারসোল হলো, আমরা এই ওভারসোলের কথা বলতে গিয়ে বলেছিলাম যে ওভারসোল একটা স্পিরিট যেটা সমগ্র পৃথিবীব্যাপী অবস্থান করছে এবং পৃথিবীর সমস্ত বস্তু, সজীব বস্তু কি জড় বস্তু, সবই এই ওভারসোলের অন্তর্গত। এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কবিতার মধ্যে বিশেষ করে স্কুইরেলের কথার মধ্যে এক সৃষ্টিকর্তার কথা পরোক্ষভাবে স্কুইরেল বা কাঠবিড়ালি বলছে, যিনি পৃথিবীর সব বস্তুকে তৈরি করেছেন এবং সব বস্তুকে সুন্দরভাবে এবং
নির্দিষ্ট পরিকল্পনা মাফিক তিনি উপস্থাপিত করেছেন, যাতে পৃথিবী সুন্দরভাবে চলে। তাহলে ইমার্শনের যে কনসেপ্ট অফ ওভারসোল, তার আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি এই কবিতার মধ্যে, যেখানে এক সৃষ্টিকর্তার কথা স্কুইরেলের মধ্যে দিয়ে কবি প্রকাশ করেছেন, এবং এই সৃষ্টিকর্তার যে সৃষ্টির পিছনে যে একটি নির্দিষ্ট পরিকল্পনা, সেই পরিকল্পনা অনুযায়ী ছোট বড় সব প্রকার বস্তুরই, সব প্রকার জীবেরই নির্দিষ্ট একটি ভূমিকা রয়েছে। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এই কবিতার মধ্যে র্যালফ ওয়ালডো ইমারসন ওভারসোলের কনসেপ্টটির সুন্দর ব্যবহার করেছেন। যাই হোক, এই ভিডিও প্রেজেন্টেশনটির শেষ অংশ অর্থাৎ ভ্যালিডিক্টরি পার্টে যাওয়ার আগে আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চাই। এই ভিডিও প্রেজেন্টেশনটির তোমরা মেটেরিয়াল পেয়ে যাবে আমার ব্লগ বা ওয়েবসাইটে। আমার ব্লগ বা ওয়েবসাইট হলো priyankardatta.com। তোমরা এখানে এই পরীক্ষা সংক্রান্ত যা যা প্রশ্ন হতে পারে এই কবিতা থেকে তোমরা সেগুলোও কিন্তু আমার ব্লগ বা ওয়েবসাইটে পেয়ে যাবে। যাই হোক, ভিডিও প্রেজেন্টেশনটির শেষ অংশে আমরা চলে এসেছি। আমি তোমাদের কাছে অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এই ভিডিও প্রেজেন্টেশনটি এবং অন্যান্য ভিডিও প্রেজেন্টেশনগুলিকে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো। তোমাদের মূল্যবান মতামত এই ভিডিও প্রেজেন্টেশনটির কমেন্ট সেকশনে লেখো। তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা সেগুলোও এই ভিডিও প্রেজেন্টেশনটির কমেন্ট সেকশনে লেখো। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে আবার দেখা হবে। ধন্যবাদ।